শান্তির নোবেলে এত অশান্তি কেন? বর্তমান বিশ্বে গণতন্ত্র হলো পশ্চিমাদের একটি পণ্য। আর এই পণ্য বিক্রির জন্য পশ্চিমারা গরিব দেশগুলোতে এক বা একাধিক ডিলার নিয়োগ দেয়। ডিলার নিয়োগে তারা বেছে নেয় হোয়াইট কলার ব্যক্তিবর্গ। পুরস্কার হিসেবে তারা তুলে দেয় নামি দামি নানা পুরস্কার। কখন বা দেয় শান্তিতে নোবেলও। 2022 সালে ইন্দোনেশিয়া ভেঙে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়। নাম তার ইস্ট তিমুর। এ দেশটির স্বাধীনতা যারা জোরালো করে তোলেন তাদের নাম হোজে রামোস হোর্তা এবং কার্লোস ফিলিপস জেনসেবেলো। 1996 সালে যৌথভাবে এই দুজনকেই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। পরের গল্পটা খুবই ইন্টারেস্টিং। ইস্ট তিমুর আলাদা স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য শুরু থেকে জাতিসংঘের দ্বারা ভোটাভুটি, শান্তিরক্ষী বাহিনীর নিয়োগ সর্বত্রই ওনারা সমর্থন দিয়েছে। আরও মজার বিষয় কি জানেন? হোজে রামোস হোর্তা, যিনি 2007 থেকে 2022, 2012 এবং 2022 সাল থেকে আবারও দেশটির রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2002 থেকে 2006 সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2006 সাল থেকে 2007 সাল অবধি ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে কার্লোস ফিলিপস বেলো হলেন পূর্ব তিমুরের একটি ক্যাথলিক চার্চের ধর্মযাজক। 2022 সাল পর্যন্ত ডায়াসিস অফ দিলীপ অ্যাপোস্টলিক প্রশাসক হিসেবে যিনি দায়িত্ব পালন করেন। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, পশ্চিমাদের পাপেট নেতা হোজে রামোস হোর্তা ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন ডক্টর ইউনূসের আমন্ত্রণে। একটু মেলানোর চেষ্টা করবেন। কেবল নোবেল দিয়ে পূর্ব তিমুর প্রতিষ্ঠা নয়, সুদান ভেঙে দক্ষিণ সুদান তৈরিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও সরাসরি পশ্চিমা তথা মার্কিনীদের সমর্থন পেয়েছেন। বলে রাখা ভালো, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশটি হয় সুদান। আর এই দেশটি ভেঙে 2011 সালে 9 জুলাই নতুন একটি খ্রিস্টান রাষ্ট্রের জন্ম হয়। দেশটির নাম দক্ষিণ সুদান। এই দেশটির প্রতিষ্ঠাতা ডক্টর জন গারংডি মাবিওরো ছিলেন মার্কিনীদের অত্যন্ত পছন্দের ব্যক্তি। 2006 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পূর্বে যার নোবেল প্রাপ্তির সম্ভাবনাও ছিল। তা যাই হোক, দক্ষিণ এশিয়া আরও দুটি দেশে দুজন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। একজনকে আপনারা সকলেই চিনেন, অং সান সুচি। 1991 সালে এই ভদ্র মহিলা শান্তিতে নোবেল পান। এরপরে পরের গল্প আপনারা সকলে জানেন, তা বলার প্রয়োজন আছে? তো যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলি, অং সান সুচির নোবেল পাওয়ার পর থেকে মিয়ানমারে আর শান্তি আসেনি। দেশটির গৃহযুদ্ধ সংঘাত লেগেই আছে। ইতিমধ্যে দেশটির কয়েকটি অঞ্চল ভেঙে স্বাধীন রাষ্ট্র হবার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। বলে রাখা ভালো, অং সান সুচি পশ্চিমাদের কথা না শোনায় 2006 সালে তার নোবেল কেড়ে নেওয়ার জন্য জোর দাবি উঠেছিল। এমনকি অক্সফোর্ডে থাকা অং সান সুচির প্রতিকৃতিও সরিয়ে ফেলা হয়েছিল। এনিওয়ে, বাংলাদেশে 2006 সালে একজন অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তির নোবেল পায়। এর পরের বছর অর্থাৎ 2007 সালে সেই ভদ্রলোক রাজনীতি করতে দল প্রতিষ্ঠা করেন। সে সময় রাজনীতিতে সমর্থন পেতে ভারত সফরও করেন সেই ভদ্রলোকের নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। 2006 সালে অন্তর্বর্তীকালীন সরকারে থাকার অনুরোধ করলেও তিনি থাকেননি। 2007 সালে গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে দল গঠন করেন। আরও ইন্টারেস্টিং ব্যাপার,
ভদ্রলোক 1993 সালেও একটি রাজনৈতিক দলের পরিচয় করান, তার নাম ছিল আমার দল। 2013 সালেও ভদ্রলোকের একটি রাজনৈতিক দল আসার গুঞ্জন ছিল, সম্ভাব্য নাম ছিল গ্রামীণ পার্টি বাংলাদেশ। মজার বিষয় কি জানেন? 2023 সালের 8ই অক্টোবর ছাত্রদের যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছিল, তারাই জুলাই আগস্টে নেতৃত্ব দেয়। সেই দলটির নাম ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি, যে দলটির বিলুপ্ত করে 8ই সেপ্টেম্বর 2024 সালে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক কমিটি একটু মিল আছে, খেয়াল করুন। যার সদস্য সচিব ছিলেন আখতার হোসেন। গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন আখতার হোসেন। গণতান্ত্রিক ছাত্র শক্তির যিনি আহ্বায়ক, পরবর্তী নাগরিক কমিটির সদস্য সচিব সে আখতার। বর্তমানে যে নাগরিক পার্টি, সে নাগরিক পার্টিরও সদস্য সচিব আখতার, মিল আছে। আর সেই ছাত্র শক্তির আহ্বায়ক এখনো নাগরিক শক্তির, বর্তমানে সদস্য সচিব নাগরিক শক্তির আহ্বায়ক হয়েছেন। একটু মেলানোর চেষ্টা করবেন। এমনকি সজীব মাহমুদ ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সভাপতি ছিলেন, আর তাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মিল আছে কিছুটা, একটু মেলানোর চেষ্টা করবেন। সমগ্র বিশ্বে যে প্রসঙ্গের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এখন, সেটা হলো ইউএসএড, আইআরআই, এনইটি, ওপেন সোসাইটি সহ এমন নানা প্রতিষ্ঠানের দ্বারা অর্থায়নে বাংলাদেশ সহ বহু দেশে সরকার পতনের বিষয়টি। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলা মজলিসে সেটি নিয়ে হাড়ে ভেঙেছেন। মার্কিনীদের অর্থায়নে নানা দেশে সরকার পতন ঘটিয়ে অস্থিরতা সৃষ্টির জন্য বেছে নেওয়া হয় মার্কিনীদের পাপেট ব্যক্তিবর্গদের। কাকতালীয় একটা প্রসঙ্গে যে 2024 সালের 27 থেকে 28 জুন ফিলিপাইনের ম্যানিলায় ইউনুস সেন্টারের উদ্যোগে সোশ্যাল বিজনেস ডে সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল, শহীদুল আলম, লামিয়া মোর্শেদ, ফরিদা আক্তার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি আব্দুল হান্নান প্রমুখ। এই সম্মেলনটি বাংলাদেশের কোটা আন্দোলন ত্বরান্বিত হওয়ার ঠিক 1 সপ্তাহ আগেই অনুষ্ঠিত হয়। মজার বিষয়টি কি জানেন? এই সম্মেলনের আয়োজক ফিলিপাইনের NWTF নামক একটি এনজিও প্রতিষ্ঠান, যারা ফিলিপাইনে ইউএসএইড এর মূল পার্টনার। ইউনুস সেন্টারের সাথে NWTF মিলে এই সোশ্যাল বিজনেস ডে আয়োজন করেছিলেন, যারা বিভিন্ন সময় ইউএসএইড থেকে ফান্ডিংও পেয়ে থাকেন। তা যাই হোক, সেই প্রোগ্রামের আয়োজক, প্রোগ্রামে যোগদান করে ব্যক্তিদের মধ্যে যারা ছিলেন, তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস, বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা লামি মোর্শেদ, প্রধান উপদেষ্টা প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান, বর্তমানে ব্রাক এনজিও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদুল আলম, যাকে তো সবাই চেনেন আল জাজিরার একজন সাংবাদিক হিসেবে। এখন কথা হলো, বাংলাদেশ সরকার পতনে কিছুদিন পূর্বে ইউএসএর দ্বারা ফান্ডিং করা ডক্টর এর প্রতিষ্ঠানের ভূমিকা আয়োজিত অনুষ্ঠানে যেসব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, তারা কাকতালীয়ভাবে কি এই সরকারের অংশ হয়েছেন, নাকি গায়েবী? নিজেকে একটু প্রশ্ন করুন। তা যাই হোক, ডক্টর ইউনুস যখন ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন, তখন সাংবাদিকদের বলেন দেশের অভিভাবক না থাকায় ছাত্রদের অনুরোধে তিনি দেশ সেবা এসেছেন। তো এদিকে সমন্বয়কদের দেওয়া সোশ্যাল মিডিয়ার জবানবন্দি বলছে, ছাত্ররা ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্ধারণ ও প্রস্তাব করেন আগস্টের প্রথম থেকেই। তার মানে ডক্টর ইউনুস 5 আগস্টের পরে গিয়ে নিশ্চিত হন যে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আসবেন, বরং তিনি আরো আগে থেকেই সবকিছু জানতেন। আহ, যাই হোক, ডক্টর ইউনুস সাহেব আলাভোলা চেহারার গুছিয়ে বেশ মিথ্যা বলতো পারঙ্গম, সেটি লক্ষ্য করা গেছে 3 মার্চ বিবিসি বাংলা দেয়া তার এক সাক্ষাৎকারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি আগে প্রশ্ন করলে তিনি বলেন অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি। সাংবাদিক পাল্টা প্রশ্ন করলে তিনি রেগে বলেন
আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। অথচ দেখুন, দেশের নিয়ন্ত্রিত মিডিয়াগুলোর সংবাদ থেকে জানা যায় প্রতি মাসে দেশে গড়ে ৩১৩ জন মানুষ খুনের শিকার হচ্ছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট খুন হয়েছে ৯৪৭ জন। এই সময়ের মধ্যে ছিনতাই ও ডাকাতির মামলা হয়েছে প্রায় ৮০০টি। শুধু তাই না, সেপ্টেম্বর থেকে নভেম্বর ৩ মাসে খুন ৭৪৩ জন। তারপরও ডক্টর ইউনুস বলছেন অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি। যাই হোক, পশ্চিমারা যাদেরকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে সেসব দেশগুলোতে কেন জানি শান্তি আসেনি। ১৯৯৪ সালে অসলো চুক্তির ফলশ্রুতিতে ফিলিস্তিনি ইয়াসির আরাফাতকেও শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল। অথচ দেশটিতে এখনও শান্তি নেই। শান্তি নেই সুদান, মিয়ানমারও। এখনও অসংখ্য দেশ তালিকায় আছে যে দেশগুলোতে শান্তি নেই। দেখা সম্প্রতি বাংলাদেশেও শান্তির পাড়ে উড়ানো হয়েছে। দেখা যাক সেই পায়রাটি কত দূর ওড়ে। পশ্চিমা গণতন্ত্র মূলত একটি ব্যবসায়িক পণ্য। শান্তির নোবেল নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় সে দেশগুলোতে শান্তি হয় নাই, অর্থাৎ নোবেলে কেন জানি শান্তি নেই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। কন্টেন্ট ক্রেডিট জহিরুল আলম সিদ্দিক। সালামু আলাইকুম।